অমূলদ সংখ্যা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা আইটেম। এবং অমূলদ সংখ্যাকে আমি বলি, মাঝে মধ্যে ক্লাসে বলতাম যে বাস্তব সংখ্যা জগৎ যদি হয় প্রশান্ত মহাসাগর, তাহলে অমূলদ সংখ্যা হচ্ছে ম্যারিয়ানা ট্রেঞ্চ বা সবচেয়ে গভীর জটিল জায়গা। তো আসুন আমরা অমূলদ সংখ্যাকে শনাক্ত করা, সংজ্ঞায়িত করা যায়, একটু চেষ্টা করি। প্রথমে ডেফিনেশন, খুবই সহজ ডেফিনেশন, কারণ আমরা মূলদ সংখ্যা কি জানি। তাহলে সেইভাবে আমরা বলতে পারি যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে। উদাহরণ হিসেবে √2, √3, এরকম √7, এরকম আরো আছে। এছাড়া মনে রাখবেন ফাই, তারপরে পাই, তারপরে এরকম কিছু প্রতীক যেগুলোকে আমরা বলি এরাও অমূলদ সংখ্যা। পাই আছে বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত, এটা অল টাইম অমূলদ। ফাই আছে গোল্ডেন রেশিও, এটাও অমূলদ। হচ্ছে ন্যাচারাল লগের ভিত্তি, সেটাও অমূলদ। ঠিক আছে, তাহলে অমূলদ সংখ্যার ডেফিনেশন যদি দিতে চাই এইভাবে দেবো। আর উদাহরণ হিসেবে √2, √3, √5, √7, এরকম ফাই, এরকম উদাহরণ দিতে পারি আমরা। এখন অমূলদ সংখ্যাকে শনাক্ত করার জন্য তিনটা টেকনিক আমি ব্যবহার করি। আমার বই বাসাস কম্পিটিটিভ বেসিক ম্যাথ জন বইয়ে এই তিনটা টেকনিক ব্যবহার করে উত্তর দেওয়া হয়েছে। আর একটা টেবিল আমাদের প্রয়োজন হয়। তো সেই তিনটা টেকনিক আমি পর্যায়ক্রমে বর্ণনা করব। প্রথমে 1 নম্বর যে টেকনিক, সেটা হচ্ছে মৌলিক সংখ্যার বর্গমূল, ঘনমূল, যে কোনো মূল সর্বদা অমূলদ। অর্থাৎ আমরা যদি দেখতে পাই যে রুটের নিচে যে সংখ্যা আছে ওটাও মৌলিক, তাহলে নিঃসন্দেহে আমরা বলে দেবো এটা অমূলদ হবে। আসুন একটা কোশ্চেন দেখি, তাহলে বোঝা যাবে। দেখেন 26তম বিসিএস প্রিলিমিনারিতে আসছিল এই কোশ্চেনটা, যে প্রশ্নটা কি, যে পি একটি মৌলিক সংখ্যা, √p সংখ্যাটি কি। কেবলই আমরা শিখলাম যে মৌলিক সংখ্যার বর্গমূল, ঘনমূল, যে কোনো মূল হবে অমূলদ। তাহলে পি একটি মৌলিক সংখ্যা, তার বর্গমূল আছে √p, তা সেটা কি হবে, অমূলদ হবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ। কোনো সময় লাগলো না, পরবর্তী আইটেমে চলে যায়। এবার অমূলদ সংখ্যা শনাক্ত করার দ্বিতীয় টেকনিক, এই টেকনিকটা কিন্তু আমরা অলরেডি অর্জন করে ফেলেছি। কেন? কারণ আমরা একটা চার্ট শিখেছি। ওই চার্টে আমরা দেখেছি 2, 3, 7, 8 নামের 4টা সংখ্যা বা অঙ্ক যাই বলি আছে, তাদের অস্তিত্ব আছে। তারা যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কে থাকে তাহলে ওর বর্গমূল করা যায় না, তাহলে সে কি হয়, অমূলদ হয়ে যায়। একটা উদাহরণ দেখেন, এখানে আছে যে নিচের কোন সংখ্যাটি, অর্থাৎ নিচের কোনটি অমূলদ সংখ্যা। তো এইখানে 4টা উত্তর আছে এবং রুট তো সব জায়গায় আছে, রুট থাকলেই অমূলদ হবে তা না। আমরা এখন দেখতে পাচ্ছি 4টার একটা কোথায় আছে, হ্যাঁ এই যে 4টার একটা 8কে দেখতে পাচ্ছি। অতএব এই প্রশ্নের সঠিক উত্তর ঘ। আগে উত্তর দিয়ে দিলাম, এরপরে বাসায় এসে বিশ্লেষণ করবো, এত সময় পরীক্ষার হলে নষ্ট করবো না। যেহেতু রুটের নিচে যে সংখ্যাটা আছে ওই সংখ্যার ডাইন পাশে আমরা ওই 4টার একটাকে দেখতে পাচ্ছি, অতএব এইটাই অমূলদ। আর বাকিগুলো কি এটা আমার জানার দরকার নেই, বাসায় গিয়ে বিশ্লেষণ হবে। পরবর্তী প্রশ্ন, এবার 3 নম্বর টেকনিক। 3 নম্বর টেকনিক কি বলছে, যে রুট চিহ্নধারী সংখ্যার একক স্থানীয় অঙ্কটি যদি ওই 4টার একটা না হয়, আবার সে নিজে মৌলিকও না, অর্থাৎ 1 নম্বর টেকনিক এবং 2 নম্বর টেকনিকে উল্লেখিত যে ক্যারেক্টার তার সাথে মেলে না, তারপরেও অমূলদ হয়ে যেতে পারে। সেটা কেমন, যদি রুটের নিচে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যার নিকটবর্তী হয়। উদাহরণ দেখেন, একটা উদাহরণ দেখলে পরে বুঝতে পারবেন। প্রশ্ন 6 নম্বর প্রশ্নের বক্তব্য হচ্ছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। এখন যেহেতু এই দেখেন ক অপশন, ডাইনে 5 আছে, তাহলে 5 আছে, তাহলে সে মৌলিক না। আবার ওই 4টার একটা কিন্তু এখানে নাই, খেয়াল করো 2, 3, 7, 8 কেউ ওই 4টার একটা ডাইন পাশে আমরা দেখতে পাচ্ছি না। এইখানে 9কে দেখতে পাচ্ছি, এখানে 4কে দেখতে পাচ্ছি, এখানে 6কে দেখতে পাচ্ছি। তার মানে এগুলো অমূলদ হলেও হতে পারে, কিন্তু এইখানে কনফার্ম আমরা জানি যে 7056 কিছুক্ষণ আগে আমরা বের করছি। 7056 একটা পূর্ণবর্গ সংখ্যা যার বর্গমূল হচ্ছে 84। 7056 একটি পূর্ণবর্গ সংখ্যা যার বর্গমূল ছিল কত, 84। আমরা কিছুক্ষণ আগে দেখেছি √7056 একটা পূর্ণবর্গ সংখ্যা যার বর্গমূল 84। এখন যেহেতু 7055 ওই 7056 খুব নিকটে, তাহলে এই টেকনিক 3 বলতেছে যে পূর্ণবর্গ সংখ্যার নিকটবর্তী যে কোনো সংখ্যার বর্গমূল অমূলদ। সুতরাং আমরা এই প্রশ্নের সঠিক উত্তর দেব ক কে। এরকম অসংখ্য উদাহরণ আমরা দিতে পারি। সময় স্বল্পতার কারণে একটি উদাহরণই দিলাম, পরবর্তীতে আমরা
হয়তো আবার কোন লেকচারে এই বিষয়ে উল্লেখ করবো। এবার খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য এখানে দেওয়া আছে, এই তথ্যের দিকে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। √2 সংখ্যাটি অমূলদ হওয়ার জন্য পূর্বে বর্ণিত, অর্থাৎ ইতিমধ্যে আমি বর্ণনা করেছি 3টা টেকনিক, এই 3টা টেকনিকই প্রযোজ্য, বিদ্যমান, 3টা কারণই বিদ্যমান। কিভাবে? প্রথমত √2 অমূলদ, এটা আমরা 9-10 বইয়ে মুখস্থ করছি, প্রমাণ করছি। হ্যাঁ, আমরা জানি, এটা মুখস্থ জানি √2 অমূলদ। কিন্তু কেন এই √2 অমূলদ হওয়ার পিছনে 3টা কারণই বিদ্যমান। যে 3টা কারণ আমি এইমাত্র বর্ণনা করলাম, এই 3টা কারণে বিদ্যমান। প্রথম কারণ, রুটের নিচে আছে মৌলিক সংখ্যা, 2 তো মৌলিক, অতএব √2 অমূলদ। দ্বিতীয় কারণ, ওই 2 কিন্তু 4টার একটা, 2, 3, 7, 8 এর একটা, অতএব এটা অমূলদ। তৃতীয় কারণ, √2 এই 2 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা 1 এর নিকটবর্তী, অতএব অমূলদ। এই জন্য এখানে লেখা আছে যে √2 সংখ্যাটি অমূলদ হওয়ার পিছনে বর্ণিত 3টি কারণই বিদ্যমান। ঠিক একইভাবে √3 অমূলদ, কারণ সে ওই 4টার একটা, সে মৌলিক এবং সে পূর্ণবর্গ সংখ্যা 4 এর খুব নিকটবর্তী। তো যাই হোক, আমরা 3টি কারণ ব্যাখ্যা করলাম একটি সংখ্যা অমূলদ হওয়ার জন্য। এবার আমরা ব্যাখ্যা করব একটা টেবিল। সেই টেবিল থেকেও আমরা দেখেছি প্রশ্ন হচ্ছে বিসিএস সহ বিভিন্ন চাকরি পরীক্ষায়। কোশ্চেনটা দেখেন, বলছে 7√3 সংখ্যাটি কোন ধরনের সংখ্যা? 7 কিন্তু স্বাভাবিক সংখ্যা, আর √3 অমূলদ সংখ্যা। তাহলে আমাদের এখন জানা দরকার যে একটা স্বাভাবিক সংখ্যার সাথে একটা অমূলদ সংখ্যার গুণফলটা কি হয়। আমরা জানি অমূলদ সংখ্যার সাথে কোন স্বাভাবিক সংখ্যা গুণ করলে রেজাল্টটা অমূলদ হয়। এই জন্য আমি আপনাদেরকে একটা টেবিলের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। এই টেবিলটা আপনারা মাথায় রাখবেন। এই টেবিলটা বসার্স কম্পিটিটিভ বেসিক ম্যাথ জন বইয়ে খুব সুন্দর করে উপস্থাপন করা আছে। দেখেন, এইখানে বলা হচ্ছে যে অমূলদ গুণ মূলদ ইজ ইকুয়াল টু অমূলদ, অর্থাৎ একটি মূল অমূলদ এবং একটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা অমূলদ হয়। একটি অমূলদ আর একটা মূলদ যদি গুণ করি, এই গুণফল সর্বদা অমূলদ হয়। যেহেতু 7 হচ্ছে মূলদ, এই 7টা হচ্ছে মূলদ, আর √3 হচ্ছে অমূলদ, তাহলে মূলদ আর অমূলদের গুণফল কিন্তু অমূলদ হয় সর্বদা। এই যে লেখা আছে, ঠিক আছে? এই টেবিলটা আপনাদের জানা দরকার। আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই টেবিলটা স্টাডি করে রাখবেন। এখান থেকে জানি কোশ্চেন আসতেছে। এই কোশ্চেনটা সম্ভবত 12তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে 2019 সালে এসেছিল। আর বিসিএস পরীক্ষাও আমরা এই ধরনের কোশ্চেন দেখতে পাচ্ছি। আসুন আরেকটা কোশ্চেন দেখি। তাহলে এই প্রশ্নের উত্তর দেবো কি? অমূলদ, গতে আছে। এই প্রশ্নের সঠিক উত্তর গ। পরবর্তী প্রশ্ন, এইখানে প্রশ্ন করছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। তো এই প্রশ্নটা 40 বিসিএস আসছিল। তো মজার ব্যাপার আছে বা দুঃখের বিষয় যে এইখানে একটাও অমূলদ নেই, সবই মূলদ। কেন মূলদ? মনে রাখবেন, এই দেখেন ক আর গর দিকে একটু তাকান, এইখানে পনপনিক ভগ্নাংশ আছে, মনে রাখবেন পনপনিক ভগ্নাংশ হলো মূলদ। সুতরাং এইখানে উত্তর খুঁজে সময় নষ্ট করা ঠিক হবে না। তাহলে দশমিক ভগ্নাংশকে আমরা পনপনিক ভগ্নাংশকে মূলদ হিসেবে জানি, আমরা ওটা বাদ দিলাম। এবার √9 মানে কিন্তু 3, আর 3 তো একটা স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা তো মূলদ সংখ্যা, অতএব খ উত্তর হবে না। আর এই যে √27/48, তো আমরা যদি এই 3 দিয়ে কাটি, 27কে 3 দিয়ে কাটলে 9, আর 48কে 3 দিয়ে কাটলে 16, আর 9 আর 16কে যদি বর্গমূল করি, উপরে 3 নিচে 4, এটা একটা ভগ্নাংশ। আমরা জানি সমস্ত ভগ্নাংশই মূলদ, একটা ভগ্নাংশ ব্যতীত, সেটা হচ্ছে অসীম দশমিক অনাবৃত ভগ্নাংশ। সকল ভগ্নাংশ মূলদ, শুধু একটা ভগ্নাংশ অমূলদ, সেটা হচ্ছে অসীম দশমিক অনাবৃত ভগ্নাংশ। তো যেহেতু আমরা এই 27/48 এর উপর রুট দিয়ে পেলাম 3/4, 3/4 একটা স্বাভাবিক ভগ্নাংশ, তার মানে এটা মূলদ সংখ্যা। তাহলে আমরা ফাইনালি বলতে পারি যে 40তম বিসিএস এর এই প্রশ্নে সঠিক উত্তর ছিল না, সবই মূলদ ছিল। দেখি আরেকটি প্রশ্ন। এই প্রশ্নটা অনেক বিসিএস সহ অনেক চাকরি পরীক্ষা আসছে যে √3 এবং √2 এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা নিচের কোনটি? মনে রাখবেন এটা 1.5। কেন 1.5? কারণ √3 আর √2 এর গড় বের করবো। মধ্যবর্তী বললে সাধারণত গড়কে বোঝায়, মধ্য বা গড়কে বোঝায়। তা আমরা √3 আর √2 গড় বের করলে 1.5, এরপরে 6, 1, 4 এরকম অসংখ্য ডিজিট আসে, অসংখ্য ডিজিট আসে। কারণ √2 অমূলদ, √3 অমূলদ, দুইটি অমূলদ সংখ্যার
গড় সর্বদা অমূলদ। তাহলে পরে √3 আর √2 গড় যদি বের করি, গড় বের করবো এই কারণে যে এখানে বলছে মধ্যবর্তী, তো মধ্যবর্তী বলার কারণে আমরা গড় বের করতেছি। তো গড় বের করলে সেই গড়টা তো অমূলদ আকারে আসবে। এই দেখেন আমরা √3 এর মান লিখেছি অসীম দশমিক অনাবৃত ভগ্নাংশ, √2 এর মান লিখেছি অসীম দশমিক অনাবৃত ভগ্নাংশ। এই যে গড় বের করার জন্য 2 দিয়ে ভাগ দিয়েছি, এই যে রেজাল্ট আসছে এটা অমূলদ অসীম দশমিক অনাবৃত ভগ্নাংশ। এখন আমরা যদি এই দশমিকের পর একটা ডিজিট রেখে সব বাদ দিয়ে দেই তাহলে 1.5 পাই। ঠিক আছে, 1.5 পাই। কি করছি যে এই গড় থেকে 1.5 দশমিকের পর একটা ডিজিট রাখছি আর বাকি সব বাদ দিয়ে দিচ্ছি, তাহলে বাদ দিলে 1.5 কে পাই, যা √3 থেকে ছোট আর √2 থেকে বড়। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1.5। 1.5 হচ্ছে মূলদ সংখ্যা। মনে রাখবেন যে কোনো দুইটা অমূলদ সংখ্যার মাঝে অসংখ্য মূলদ সংখ্যা থাকে, এটা মাথায় রাখবেন। যে কোনো দুইটা অমূলদ সংখ্যার মাঝখানে অসংখ্য মূলদ সংখ্যা থাকে। তো আমরা এই কোশ্চেনটা মাথায় রাখবো, এটা অনেক পরীক্ষা আসছে। এবার আমরা দেখতে পাচ্ছি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে 2019 সালে আসছিল একটা প্রশ্ন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই কোশ্চেনের উত্তর দিয়ে অনেক জটিল, তুলনামূলক জটিল অন্যদের থেকে। বিশেষ করে 3টা তথ্য জানা থাকতে হবে, কোনটা সত্য কোনটা মিথ্যা। এখানে বলছে দুটি ভিন্ন ভিন্ন অমূলদ সংখ্যার গুণফল অমূলদ হতে পারে আবার মূলদ হতে পারে। এই জন্য কিন্তু আমরা ওই চার্টটা দেখবো, একটা চার্ট কিন্তু কিছুক্ষণ আগে দিয়েছি। হ্যাঁ, আমরা ওই টেবিলটায় দেখছি যে দুটি ভিন্ন ভিন্ন অমূলদ সংখ্যার গুণফল অমূলদ হতে পারে আবার মূলদ হতে পারে। হ্যাঁ, হতে পারে। কেন? কারণ যেমন দেখেন √3 × √2 = √6, এটা কিন্তু অমূলদ। দুইটা অমূলদ সংখ্যার গুণফল অমূলদ। কিন্তু যদি হতো যে √8 × √2, √8 × √2, √8 অমূলদ, √2 অমূলদ, কিন্তু এদের গুণফল আছে √16 = 4, এইটা কিন্তু মূলদ। তার মানে আমরা দেখলাম যে কোনো দুইটা অমূলদ সংখ্যার গুণফল মূলদ হতে পারে অমূলদ হতে পারে। তাহলে আমরা 1 কে সত্যি হিসেবে জানলাম। এরপরে 0 একটি মূলদ সংখ্যা। হ্যাঁ, বাই ডেফিনেশন 0 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মাত্রই মূলদ সংখ্যা। সুতরাং 2ও সত্য। 3 বলছে পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যার বর্গমূল সর্বদা অমূলদ সংখ্যা। হ্যাঁ, আমরা জানি, আমরা কিছুক্ষণ আগে এটা আলোচনা করেছি যে পূর্ণবর্গ সংখ্যা নয় অর্থাৎ নিকটবর্তী অথবা দুইটা পূর্ণবর্গ সংখ্যার মাঝখানের যে কোনো সংখ্যা, এরা যদি রুটের নিচে যায়, এদের বর্গমূল যদি করি তাহলে এরা অমূলদ হবে। তার মানে এখানে 3টা তথ্যই সঠিক। অতএব এই প্রশ্নের সঠিক উত্তর হবে এই ঘ অপশন। এখানে 3টাই সঠিক। আশা করি বিষয়টা আপনারা খেয়াল করেছেন এবং এই যে তথ্যগুলো আমরা ব্যবহার করলাম, আমি পূর্বেও আলোচনায় দেখাইছি, আমি টেবিলটা আরেকবার দেখাচ্ছি, আপনারা এটা মাথায় রাখবেন। অমূলদ গুণ অমূলদ = অমূলদ, অর্থাৎ দুটি, খেয়াল করুন, দুটি অমূলদ সংখ্যার গুণফল অমূলদ হতে পারে আবার মূলদ হতে পারে। এই যে উদাহরণ দেখেন, √2 × √3 = √6 অমূলদ, আবার √2 × √8 √16 = 4 মূলদ সংখ্যা। এই টেবিলটা আপনারা মাথায় রাখবেন। এই টেবিল থেকে ইদানিং কোশ্চেন হচ্ছে।